আচ্ছা, আমরা যদি নিটের তোমার অ্যাটমিক স্ট্রাকচারের সিলেবাসটা দেখি, সেই অ্যাটমিক স্ট্রাকচারের সিলেবাসকে কিন্তু প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এক কথায় লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। কিন্তু লাইট কি বা লাইটের প্রকৃতি কি সেটা বেশ রহস্যের ব্যাপার। এবং নেচার অফ লাইট নিয়ে সেই নিউটন কর্পাসকোলার থিওরি থেকে রিসেন্ট টাইমে কোয়ান্টাম থিওরি অফ লাইট সব এসেছে। তো তার মধ্যে মোস্ট সাকসেসফুল যে থিওরিটা সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, এবং অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এই ম্যাক্সওয়েলস এর ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী লাইটকে যখন আমি বলবো ওটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার আগে আমাদের ওই নিউটন কর্পাসকোলার থিওরি, তারপরে হচ্ছে হাইগেন এবং ফ্রেসনেলের যে ওয়েভ থিওরি অফ লাইট, যেটা ইয়াংস 1802 সালে সেটাকে ডাবল সিটি এক্সপেরিমেন্ট দিয়ে এক্সপেরিমেন্টালি ভেরিফাই করেছিলেন। তারপরে 1859-60 এই সময় হচ্ছে ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আসে, এবং সেটা ফাইনালি মডিফাইড হয় হচ্ছে 1905 সালে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইফেক্টের থ্রু দিয়ে। তাহলে এই যে প্রোগ্রেসটা, সেই প্রোগ্রেসটা নিয়ে আমরা জাস্ট খুব ব্রিফলি কিছু কথাবার্তা বলবো। তাহলে আমরা প্রথম যে জায়গাটা দিয়ে স্টার্ট করি সেটা হচ্ছে তোমার নিউটনস কর্পাসকুলার থিওরি। আচ্ছা, নিউটন কর্পাসকুলার থিওরি কি বলছে যে নিউটন কর্পাসকুলার থিওরি অনুযায়ী লাইট কিন্তু কালেকশন অফ পার্টিকেলস। তাহলে কি বলা হচ্ছে? লাইট ইজ এ কালেকশন অফ পার্টিকেলস অর কর্পাসেলস। যেটা হচ্ছে যে কোনো একটা আলোর উৎস, সেটা কোনো একটা মোমবাতি হতে পারে বা কোনো একটা টিউবলাইট হতে পারে, যে আলোর কোন একটা উৎস সে অনেক পার্টিকেল ছাড়ে, যে পার্টিকেল গুলো স্ট্রেট লাইনে মুভ করে, যাকে বলা হয় রে। তাহলে কি হচ্ছে যে এনি সোর্স অফ লাইট emits particles that move in a straight line called rays, রশ্মি বলা হয়। তাহলে কোন একটা সোর্স অফ লাইট সে অনেক পার্টিকেল ছাড়ছে, যে পার্টিকেল গুলো সরলরেখায় মুভ করে, তাকে রে বলে। আচ্ছা, এই রে গুলো যখন আমাদের চোখে পড়ে তখন একটা সেন্সেশন অফ ভিশন তৈরি হয় বা দেখার অনুভূতি তৈরি হয়। তাহলে when these rays fall on our eyes, then there will be a sensation of vision. আচ্ছা আচ্ছা, আলোর এই যে কর্পাসকুলার থিওরি বা পার্টিকেল থিওরিটা, সেই পার্টিকেল থিওরিটা কিছু ঘটনা তো সাডেনলি এক্সপ্লেন করতে পারে। কি কি ঘটনা এক্সপ্লেন করতে পারে না, এই থিওরি সাডেনলি রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইট, যে আলোর যে সরলরৈখিক গতি, আলো যে স্ট্রেট লাইনে যায় সেটাকে এক্সপ্লেন করতে পারে। তাহলে দিস থিওরি ক্যান এক্সপ্লেন, এক নম্বর হচ্ছে তোমার রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইট, আরো সরলরৈখিক গতিটাকে এক্সপ্লেন করতে পারে। ইট ক্যান এক্সপ্লেন দ্য ফেনোমেনন অফ রিফ্লেকশন, প্রতিফলনের সূত্রকে এক্সপ্লেন করতে পারে। প্রতিসরণ, সেই সূত্রগুলোকে এক্সপ্লেন করতে পারে। ফেনোমেনন অফ রিফ্র্যাকশন এক্সেট্রা, এগুলোকে এক্সপ্লেন করতে পারে। কিন্তু এই থিওরিটা কতগুলো ঘটনাকে সাডেনলি এক্সপ্লেন করতে পারে না, যেগুলো লাইটের ওয়েভ থিওরির সাথে অ্যাসোসিয়েটেড। যেমন দেখো ডিফ্র্যাকশন, ইন্টারফেয়ারেন্স, পোলারাইজেশন, এই যে ফেনোমেনন গুলো, সেটা কিন্তু এই থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারে না। দিস থিওরি cannot explain diffraction,
ইন্টারফেয়ারেন্স, polarization, etc. This theory cannot explain the phenomena of diffraction, interference, polarization এগুলোকে এক্সপ্লেন করতে পারে না। এবং আরো যেগুলো এক্সপ্লেন করতে পারে না সেটা হচ্ছে যে এই যে পার্টিকেল গুলো তার সঙ্গে অ্যাসোসিয়েটেড বা লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ইলেকট্রিক্যাল এবং ম্যাগনেটিক প্রপার্টিজ আছে সেটাকেও এক্সপ্লেন করতে পারে না। দিস থিওরি ক্যানট এক্সপ্লেন the electrical and magnetic properties associated to light. তো দেখো কি বললাম না, নিউটন কর্পাসকুলার থিওরি সেটাকে এটা বলছে যে লাইট একটা কালেকশন অফ পার্টিকেলস অর কর্পাসলস। কোন একটা আলোর উৎস সে কিছু পার্টিকেল ছাড়ছে, যে পার্টিকেল গুলো সরল রেখা মুভ করে বা স্ট্রেট লাইনে মুভ করে, যাকে রে বলা হয়। এই রে গুলো যখন আমাদের চোখে পড়ছে তখন একটা দেখার অনুভূতি তৈরি হচ্ছে। তাহলে এই যে থিওরিটা আলো সরলরৈখিক গতিকে এক্সপ্লেন করতে পারে, প্রতিফলনকে এক্সপ্লেন করতে পারে, প্রতিসরণকে এক্সপ্লেন করতে পারে, কিন্তু এটা যেগুলোকে ব্যাখ্যা করতে পারে না সেটা হচ্ছে তোমার ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন। এবং তার সঙ্গে তুমি দেখবে যেটা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি করে, যে লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে কিছু ইলেকট্রিক এবং ম্যাগনেটিক প্রপার্টি আছে যেগুলো খুব মানে ইম্পর্টেন্ট। কারণ যখন তুমি একটা স্পেকট্রা এক্সপ্লেন করবে যে লাইটের সঙ্গে ম্যাটারের যখন ইন্টারাকশন হবে, এই লাইট ম্যাটার ইন্টারাকশনটাকে বুঝতে গেলে তোমার লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক এবং ম্যাগনেটিক প্রপার্টিটা ভাবা খুব দরকার। নিউটন কর্পাসকুলার থিওরিতে তার কোনো সম্ভাবনা ছিল না। আচ্ছা, এরপরে যেটা এলো যে বিজ্ঞানী হাইগেন্স প্রথমে তিনি একটা ওয়েভ থিওরি দিলেন, হাইগেন্স ওয়েভ থিওরি। আচ্ছা দেখো, তার আগে সাউন্ড বা শব্দ সেটা যে একটা মেকানিক্যাল ওয়েভ এবং সেটা যাওয়ার জন্যে বা সেটা প্রোপাগেট করার জন্যে তোমার একটা মাধ্যম লাগে, যে মাধ্যমটাকে বলা হয় ইথার মাধ্যম। সেগুলো অলরেডি বলা হয়েছিল, মানে যেটা মানে সরি, আমি যে কথাটা বলতে চাইছিলাম এটা অন্যমনস্ক হয়ে গেলাম। দেখো, আমি যেটা বলতে চাইছি যে এর আগে সাউন্ড, হ্যাঁ, সেটা একটা মেকানিক্যাল ওয়েভ, সেটা হচ্ছে বাতাসের মানে বাতাস মাধ্যমের মধ্য দিয়েই হচ্ছে সাউন্ড প্রোপাগেট করতে পারে। আমার যে ঘনীভবন তনুভবন হচ্ছে, সেই ঘনীভবন তনুভবন, হ্যাঁ, এইটা হয়ে 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 তোমার সাউন্ড প্রোপাগেট করে। আচ্ছা, আলোর প্রকৃতি সংক্রান্ত নেক্সট যে থিওরিটা সেটা হচ্ছে ওয়েভ থিওরি, এবং যে ওয়েভ থিওরিটা হাইগেন এবং ফ্রেসনেল এবং ইয়াং তারা দিয়েছিলেন। আচ্ছা, হাইগেন্স যেটা প্রথমে বললেন যে লাইট সেটা অ্যাকচুয়ালি একটা লংগিটিউডিনাল ওয়েভ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেমন করে সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গ যেমন, ঠিক একই রকম ভাবে আলো ঠিক একই রকম। ঠিক আছে, তাহলে কি বললেন তিনি? এটা বললেন যে লাইট ইজ এ লংগিটিউডিনাল ওয়েভ। আচ্ছা, এবারে সেই সাউন্ড ওয়েভের মতো এই যে অনুদৈর্ঘ্য তরঙ্গ লাইট ওয়েভ, সেটা প্রোপাগেট করার জন্য একটা মাধ্যম লাগে। সাউন্ড ওয়েভ প্রোপাগেট করার জন্য যে মাধ্যমটা লাগে সেটা হচ্ছে বাতাস মাধ্যম বা বায়ু মাধ্যম। কিন্তু সূর্য থেকে পৃথিবী পর্যন্ত এই যে আলো আসছে, সর্বত্র বাতাস নেই সেটা বলাই বাহুল্য। সেই জন্য তারা একটা ইথার নামে একটা মাধ্যমের কল্পনা করলেন, যে ইথার নামে একটা মিডিয়াম যেটা হচ্ছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ঘিরে রেখেছে, সেটা দিয়ে হচ্ছে তোমার লাইট প্রোপাগেট করছে। তিনি কি বললেন? সেটা হচ্ছে যে যে লাইট propagates in a medium called ether, which covers the universe. এটা আচ্ছা, পরবর্তীকালে আমি পরে বলছি। তাহলে এই যে হাইগেন্সের যে ওয়েভ থিওরি, সেই ওয়েভ থিওরি দিয়ে তুমি কি কি এক্সপ্লেন করতে পারো? তুমি কি এটা এক্সপ্লেন করতে পারো দিস থিওরি
ক্যান এক্সপ্লেন দ্য ফেনোমেনা অফ, এটা দিয়ে রিফ্লেকশন এক্সপ্লেন করতে পারা যায়, এটা দিয়ে রিফ্র্যাকশন এক্সপ্লেন করতে পারা যায়, এটা দিয়ে ডিফ্র্যাকশন এক্সপ্লেন করতে পারা যায়, এটা দিয়ে ইন্টারফারেন্স এক্সপ্লেন করতে পারা যায়। এবং এইগুলো বিজ্ঞানী ইয়াং তিনি এক্সপেরিমেন্টালি ভেরিফাইও করলেন যে হ্যাঁ, লাইট সে বেসিক্যালি ডিফ্র্যাকশন এবং ইন্টারফারেন্স প্যাটার্ন দেখাচ্ছে, এবং যেটা বেসিক্যালি ওয়েভের প্রপার্টি। আচ্ছা, এই হাইগেন্সের যে ওয়েভ থিওরি কি এক্সপ্লেন করতে পারে না? দিস থিওরি ক্যানট এক্সপ্লেন, এক হচ্ছে আলোর যে সরলরৈখিক গতি, রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট। আচ্ছা, এই হাইগেন্সের ওয়েভ থিওরি যেখানে তিনি লাইটকে একটা লংগিটিউডিনাল ওয়েভ ধরে নিয়েছিলেন, সেই লংগিটিউডিনাল ওয়েভ ধরে নিয়ে তুমি পোলারাইজেশন এই ফেনোমেননটাকে ব্যাখ্যা করতে পারবে না, পোলারাইজেশনটাকে এক্সপ্লেন করতে পারে না। এটা তোমার ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক প্রপার্টিজ অ্যাসোসিয়েটেড টু লাইট সেটাকে এক্সপ্লেন করতে পারে না। এটা ধরো তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, এইগুলোকে এক্সপ্লেন করতে পারে না। এবং সর্বোপরি যেটা হচ্ছে যে দেয়ার ইজ নো প্রুফ অফ এক্সিস্টেন্স অফ ইথার মিডিয়াম। এই ইথার মিডিয়ামের যে অস্তিত্বের কথাটা বলা হচ্ছে, তাই ইথার মিডিয়ামের অস্তিত্বটাকে কিন্তু এখনো তোমার কোনোভাবে এক্সপেরিমেন্টালি ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এক্সপেরিমেন্টালি প্রুভ করতে পারা যায়নি। আর এই হাইগেন্সের ওয়েভ থিওরির পরে এই পোলারাইজেশন যে ফেনোমেননটা অ্যাকচুয়ালি ওয়েভের সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রপার্টি, সেটাকে এক্সপ্লেন করার জন্য বিজ্ঞানী ফ্রেসনেল তিনি কি বললেন যে লাইট অ্যাকচুয়ালি অনুদৈর্ঘ্য তরঙ্গ নয়, লাইট হচ্ছে তির্যক তরঙ্গ। তাহলে তিনি কি এটা বললেন যে লাইট ইজ অ্যাকচুয়ালি এ ট্রান্সভার্স ওয়েভ, লাইট ইজ অ্যাকচুয়ালি এ ট্রান্সভার্স ওয়েভ, আলো হচ্ছে একটা তির্যক তরঙ্গ। তাহলে হাইগেন্স এবং ফ্রেসনেল এই দুজনকে যদি একসাথে তুমি কানেক্ট করে দাও, তাহলে হাইগেন্স এবং ফ্রেসনেলের যে ওয়েভ থিওরি, সেই ওয়েভ থিওরি অনুযায়ী তুমি লাইটকে একটা ট্রান্সভার্স ওয়েভ ভাববে, আর লাইট প্রোপাগেট করার জন্য একটা মিডিয়াম লাগবে, যে মিডিয়াম হচ্ছে ইথার। এবং এটা দিয়ে তুমি রিফ্লেকশন এই ফেনোমেননগুলোকে এক্সপ্লেন করতে পারছোই, তার সঙ্গে ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স এবং পোলারাইজেশন এই তিনটে ফেনোমেনন এক্সপ্লেন করতে পেরে যাচ্ছ। এবং 1802 সালে বিজ্ঞানী ইয়াং তিনি কিন্তু এই ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন যে লাইট শো করে এবং যেটা ওয়েভের সঙ্গে অ্যাসোসিয়েটেড, ওয়েভ প্রপার্টির সঙ্গে অ্যাসোসিয়েটেড, সেটা কিন্তু তিনি এক্সপ্লেন করলেন। কিন্তু আরো কিছু জিনিস রয়ে গেল, যে জিনিসগুলো কিন্তু তোমার হাইগেন, ফ্রেসনেল বা ইয়াং এর যে ওয়েভ থিওরি সেটা দিয়ে এক্সপ্লেন করতে পারা গেল না। সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে এই যে এই লাইট প্রপাগেট করার জন্য ইথার নামে মাধ্যমটার যে কথা বলেছিলেন, সেই ইথার মাধ্যমটা কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব প্রমাণ করতে পারা যায়নি। আচ্ছা, যখন এই হাইগেন্সের ওয়েভ থিওরি তোমার সেইভাবে সাকসেসফুল হলো না, তারপরে বেশ কিছুদিন পরে তোমার আর একটা ওয়েভ থিওরি এলো। কিন্তু এখন যে ওয়েভ থিওরিটা, সেটা হচ্ছে ওই হাইগেন, ফ্রেসনেল এবং ইয়াং তাদের যে ওয়েভ থিওরি তার সঙ্গে একদমই আলাদা। এবং সেই থিওরিটা কি না, সেটাই হচ্ছে তোমার ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। দেখো, ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী যেটা বলা হচ্ছে, লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আলো যেটা সেটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবং আলো এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর থাকে যেটা অসিলেটিং, এবং একটা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর থাকে এটা অক্সিলেটিং, যারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, আর পারপেন্ডিকুলার দ্য ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট।
মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আছে অসিলেটিং, এবং একটা অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আছে কারণ মিউচুয়ালি পারপেন্ডিকুলার এবং পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। তাহলে এইটা প্রথমে বলি। তাহলে যেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা প্রথম বুঝতে হবে। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে কি আছে? দ্যাট ইজ অ্যান অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড ভেক্টর and a magnetic field vector which are mutually perpendicular and perpendicular to the direction of propagation of light. Direction of propagation of light মানে ব্যাপারটা কিরকম দেখো, ধরো তুমি তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশন নিয়ে নাও। ধরে নাও এক্স ডিরেকশন বরাবর তুমি একটা অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড ভেক্টর রেখেছো, ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর রেখেছো। তাহলে এই যে জেড ডিরেকশন, এইটা হবে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে যে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট অ্যাকচুয়ালি কি হয় জানো তো? ডিরেকশন অফ ই ক্রস এইচ হয়, অর্থাৎ ই থেকে এইচ এর দিকে তুমি মানে ই এবং এইচ দুটো ভেক্টর কোঅর্ডিনেট তাদের ক্রস প্রোডাক্টের যে ডিরেকশনটা, সেটাই বেশি ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। এটা রাইট হ্যান্ড স্ক্রু সিস্টেম। তুমি যদি দক্ষিণাবর্তী কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম তুমি ভাবো, এক্স অ্যাক্সিস বরাবর যদি এইভাবে ভাবি, এক্স অ্যাক্সিস বরাবর যদি ইলেকট্রিক ফিল্ড ভেক্টর হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, তাহলে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর থেকে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের দিকে একটা রাইট হ্যান্ড স্ক্রু ঘোরালে সে কোন দিকে যাবে না প্লাস জেড ডিরেকশন বরাবর যাবে। প্লাস জেড ডিরেকশন উইল বি দ্য প্রোপাগেশন অফ লাইট। কখন না যখন এক্স অ্যাক্সিস বরাবর তুমি ইলেকট্রিক ফিল্ড ভেক্টর দিচ্ছ আর ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর নিচ্ছ। আচ্ছা, যদি কেউ দেখো এমনি এই যে এক্স ওয়াই জেড এটা অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হয়, দক্ষিণাবর্তী কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের নিয়ম হচ্ছে এটা। আচ্ছা, কেউ যদি এরকম করে ফেলে সামহাউ, ধরো এক্স ডিরেকশন বরাবর আর ওয়াই ডিরেকশন বরাবর, এক্স ডিরেকশন বরাবর সে বেসিক্যালি নিয়ে ফেলেছে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, আর ওয়াই ডিরেকশন বরাবর নিয়ে ফেলেছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। তাহলে আমাকে ই থেকে এইচ এর দিকে একটা রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরাতে হবে, সেটা যে ডিরেকশন যাবে সেটাই হবে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। তাহলে এই পার্টিকুলার কেসে কিন্তু ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট হয়ে যাবে তোমার মাইনাস জেড বরাবর। এইটা হবে তোমার ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। তাহলে এটা একটু পরিষ্কারভাবে তোমায় জানতে হবে যে অ্যাকচুয়ালি ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইটটা কোনটা। ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট মানে তুমি ই থেকে এইচ এর দিকে একটা রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরাও, সেটা যেদিকে যাবে। এখান থেকে ই থেকে এইচ এর দিকে তুমি একটা স্ক্রুটা ঘোরাও, তার নিচের দিকে যাবে, সেটা মাইনাস জেডটা শুড বি দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। আচ্ছা আচ্ছা, এই যে ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কিছুটা পার্ট বললাম, এর সঙ্গে আরেকটা অ্যাডিশনাল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তাদের এনার্জি আলাদা হতে পারে, তাদের ফ্রিকোয়েন্সি আলাদা হতে পারে, তাদের ওয়েভলেন্থ আলাদা হতে পারে, তাদের ওয়েভ নাম্বার আলাদা হতে পারে, কিন্তু ভ্যাকুয়ামে সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের স্পিডটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ইন ভ্যাকুয়াম স্পিড অফ অল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ এ কনস্ট্যান্ট, এটা, এবং তার ভ্যালুটা হচ্ছে সি, যেটাকে বলা হচ্ছে স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম, এটা, এবং তার ভ্যালুটা হয়ে যায় তোমার 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আসলে এই যে সিটা, এটা অ্যাকচুয়ালি আসে তোমার 1/√μ0ε0 absolute permeability of the vacuum আর absolute permittivity of the vacuum
তার স্কোয়ার রুটের সঙ্গে ইনভার্সলি ইকুয়াল টু হচ্ছে স্পিড অফ লাইটটা। এবার যখন মিডিয়াম হবে তখন এই অ্যাবসলিউট পারমিটিভিটি বা অ্যাবসলিউট পারমিয়েবিলিটি ইন ভ্যাকিউম সেগুলো পাল্টে যাবে, পাল্টে গিয়ে তোমার সেই মতো করে তোমার স্পিডটা বিভিন্ন মিডিয়ামে বিভিন্ন হয়ে যাবে। যাক, আমাদের ভ্যাকিউমের স্পিডটাই অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, যেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই যে থিওরিটা, এই থিওরিটাতে এবারে লাইটটা তাহলে তৈরি হচ্ছে কি করে? তৈরি হচ্ছে যেটা, সেটা তিনি বললেন, যেটা সেটা হচ্ছে এই যে 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 যখন একটা চার্জ পার্টিকেল, ধরো ইলেকট্রন বা কোনো একটা আয়ন, সে অসিলেট করবে বা তার একটা অ্যাক্সিলারেশন বা ডিসিলারেশন থাকবে, তখন সে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি হচ্ছে কি করে? না, when a charged particle oscillates, then it emits electromagnetic radiation of its oscillation frequency। অসিলেশন ফ্রিকোয়েন্সি কেটা, সেই অসিলেশন ফ্রিকোয়েন্সি সেম ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সে ছাড়বে। তাহলে কি হলো দেখো, তাহলে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে আমি কি বললাম? 4টি ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম। একটা হচ্ছে লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা প্রথমে বলেছি। সেকেন্ডলি যেটা বলেছি যে এই লাইটের সঙ্গে বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সাথে একটা অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আছে, এই যেটা অসিলেটিং, এবং আর একটা অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আছে, যারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। থার্ড যেটা বলেছি সেটা হচ্ছে ভ্যাকুয়ামে সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের স্পিডটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা তৈরি হচ্ছে কি করে? না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা তৈরি হচ্ছে তোমার বেসিক্যালি যখন কোনো একটা চার্জ পার্টিকেল সে অসিলেট করছে, সে তার অসিলেশন ফ্রিকোয়েন্সি সেম ফ্রিকোয়েন্সির লাইট ছাড়ছে। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি হওয়ার ব্যাপারটা। আচ্ছা, তাহলে এই যে থিওরিটা, এই থিওরিটা ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল থিওরি, শুধু রিলেটেড টু লাইট নয়, মানে ফিজিক্সের যে যত রকমের থিওরি আছে তার মধ্যে এই ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ইজ কনসিডার্ড টু বি দ্য মোস্ট সাকসেসফুল থিওরি এবং মোস্ট ইউজফুল থিওরি। ঠিক আছে? আচ্ছা, এই থিওরিতে আমি কি কি এক্সপ্লেন করতে পারলাম দেখো। দিস থিওরি ক্যান এক্সপ্লেন more or less everything associated to light। তাহলে this theory can explain more or less everything associated to light। more or less everything মানেটা কি দেখো, এটা this theory মানে এটা এক্সপ্লেন করতে পারছে তোমার ফেনোমেনা অফ রিফ্লেকশন, এক্সপ্লেন করতে পারছে রিফ্র্যাকশন, এক্সপ্লেন করতে পারছে ডিফ্র্যাকশন, এক্সপ্লেন করতে পারবে ইন্টারফারেন্স, এক্সপ্লেন করতে পারবে পোলারাইজেশন, এক্সপ্লেন করতে পারবে। তাহলে এই যে ইম্পর্টেন্ট থিওরিগুলো সব এক্সপ্লেন করতে পারবে, এবং এই যে লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক এবং ম্যাগনেটিক প্রপার্টি যে আছে সেটাকে এক্সপ্লেন করতে পারছে। ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক properties associated to light, ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক প্রপার্টিজ অ্যাসোসিয়েটেড টু লাইট, এটাকে এক্সপ্লেন করতে পারছে। কিন্তু এই থিওরি অ্যাট দ্য সেম টাইম কিছু জিনিস এক্সপ্লেন করতে পারছেও না। কি পাচ্ছে না? দিস থিওরি ক্যানট এক্সপ্লেন, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে the phenomenon of photoelectric effect and Compton effect। photoelectric effect and Compton effect, এইগুলোকে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কিন্তু এক্সপ্লেন করতে পারছে না। তাহলে এই ফটোইলেকট্রিক এফেক্ট এবং কম্পটন এফেক্ট পরবর্তীকালে 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন ফটোইলেকট্রিক এফেক্ট এবং বিজ্ঞানী কম্পটন 1923 সালে কম্পটন এফেক্টটাকে এক্সপ্লেন করে দিলেন। আচ্ছা, এবারে এই যে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আমি ভাবলাম, তাতে এটা তো বললাম ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল থিওরি, যা দিয়ে লাইট রিলেটেড প্রায় সবই এক্সপ্লেন করতে পারা যায় ওই সামান্য কিছু জিনিস বাদ দিয়ে।
তাহলে এই সামান্য জিনিসটা জাস্ট আমি সামান্য জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটাকে যদি আমি ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরির সঙ্গে জাস্ট পাঞ্চ করে দিই, মানে জুড়ে দিই, তাহলে কিন্তু লাইটের সমস্ত নেচারটাকে বুঝতে পারা যাবে। মানে ব্যাপারটা কিরকম দেখো, যেটা কথা হচ্ছে যে তুমি এই অ্যাকর্ডিং টু ফটো ইলেকট্রিক বা অ্যাকর্ডিং টু আইনস্টাইন থিওরি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে লাইট এটা কিন্তু ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরির পার্ট নয়, যেটা বেসিক্যালি তোমার ফটো ইলেকট্রিক এবং কম্পটন এফেক্ট এক্সপ্লেন করার জন্য বিজ্ঞানী আইনস্টাইন এবং কম্পটন যেটা ভেবেছেন সেইটা প্রথমে বলে নেওয়া যাক। যে তিনি যেটা বলছেন যে লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি packets called photons, each having an energy equal to h nu and momentum p equal to h over lambda. আচ্ছা, আইনস্টাইন তার ফটো ইলেকট্রিক এফেক্ট এক্সপ্লেন করার জন্য লাইটকে যে কালেকশন অফ এনার্জি প্যাকেজ ধরলেন। আইনস্টাইন কিন্তু ফোটন নামটা দেননি, ফোটন নামটা দেন অনেক পর 1926 সালে স্যার গিলবার্ট নিউটন লুইস, তিনি এই এনার্জি কোয়ান্টাকে ফোটন নাম দেন। তাহলে এখন আমরা জাস্ট বলবো লাইট ইজ এ কালেকশন অফ ফোটন। তো লাইট যে এ কালেকশন অফ ফোটন, সেই ফোটনের তোমার মানে প্যাকেট এনার্জি আছে, 1 প্যাকেট 2 প্যাকেট 3 প্যাকেট 4 প্যাকেট, ওই এক একটা প্যাকেট যেটা সেটা হচ্ছে এইচ নিউ। তাহলে এইচ নিউ অ্যামাউন্টের এনার্জি আছে এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম পিটা হয়ে যাচ্ছে তোমার এইচ বাই ল্যামডা। ঠিক আছে, যেটা কম্পটন এফেক্ট এক্সপ্লেন করার জন্য লাইটের সঙ্গে যে অ্যাসোসিয়েটেড একটা মোমেন্টাম আছে যেটা বোঝা খুব দরকার আর কি। তাহলে পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা। আর এইগুলো অ্যাকচুয়ালি কিভাবে আসছে আমাদের ফটো ইলেকট্রিক এফেক্ট এবং কম্পটন এফেক্ট আলাদা করে পড়তে হবে। আমরা দুটো আলাদা আলাদা ভিডিওতে এই ইকুয়াল টু এইচ নিউ বা পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা তাদের ফিজিক্যাল সিগনিফিকেন্সটাকে বোঝাবো। আর এখানে আমি যতটুকু এইটাকে বলে দিলাম তার কারণটা হচ্ছে এই যে তোমার এই যে এনার্জি তুমি যখন এইভাবে লিখছো না, এখানে একটা জিনিস বলি যে এই যে এনার্জিটা যেটা তুমি এইচ নিউ লিখছো, আচ্ছা আচ্ছা তার আগে একটা জিনিস একটু বলে নি। দেখো এগুলো তোমরা জানো, বলার যা সিম্পলি মানে নেই, তবু বলে নি। এই যে নিউটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি জিনিসটা কি না, নাম্বার অফ কমপ্লিট অসিলেশন পার সেকেন্ড, নাম্বার অফ কমপ্লিট অসিলেশনস পার সেকেন্ড। তার এসআই ইউনিটটা কি, সেকেন্ড ইনভার্স বাই হার্জ বলা হচ্ছে এইটা। তাহলে 1 সেকেন্ডে কতবার কমপ্লিট অসিলেশন হচ্ছে সেটা বেসিক্যালি তোমার ফ্রিকোয়েন্সি। আর ওয়েভলেন্থ যেটা সেটাকে ল্যামডা দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, একটা অসিলেশনের জন্য যে কতখানি পাথ যাচ্ছে তাকে বলা হচ্ছে ওয়েভলেন্থ। তাহলে ওয়েভলেন্থ হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল পার অসিলেশন। এর যে এসআই ইউনিটটা সেটা হচ্ছে তোমার মিটার, আর সিজিএস ইউনিটটা সেটা হচ্ছে তোমার সেন্টিমিটার। আর এবারে দেখো যে 1 সেকেন্ডে কতবার অসিলেশন হচ্ছে সেটা হচ্ছে নিউ যদি হয়, আর একটা অসিলেশনের জন্য যদি ল্যামডা পাথ যায়, তাহলে ক্লিয়ারলি এই যে স্পিডটা লাইটের জন্য স্পিডটা সিটা অবশ্যই নিউ ইন্টু ল্যামডা হবে। তাহলে একটা অসিলেশনের জন্য ল্যামডা পাথ যাচ্ছে, আর 1 সেকেন্ডে অসিলেশন হচ্ছে নিউটা, তাহলে নিউ ইন্টু ল্যামডা সেটা হয়ে যাচ্ছে স্পিড অফ লাইট, সি ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামডা এইটা। আচ্ছা, আর একটা টার্ম খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়েভ নাম্বার, যেটা আমাদের খুব ব্যবহার করতে হয়। আমরা যখন বোর্ড থিওরিতে স্পেকটা এক্সপ্লেন করেছিলাম তখন থেকে ওয়েভ নাম্বার ব্যবহার করা হয়েছে। ওয়েভ নাম্বার হচ্ছে বেসিক্যালি নাম্বার অফ ওয়েভস পার ইউনিট লেন্থ, নাম্বার অফ ওয়েভস পার ইউনিট লেন্থ। তার এসআই ইউনিট হচ্ছে তোমার মিনিট ইনভার্স, আর সিজিএস ইউনিটটা বেশি কমন এখানে, সিজিএস ইউনিটটা হচ্ছে তোমার সেন্টিমিটার ইনভার্স। দেখো ক্লিয়ারলি তুমি যে জিনিসটা বুঝতে পারছো, ওয়েভ নাম্বারটা ইজ নাথিং বাট 1 বাই ল্যামডা। কারণ একটা অসিলেশনের জন্য ল্যামডা পাওয়া যায়, তাহলে ইউনিট লেন্থের মধ্যে কতগুলো অসিলেশন থাকবে, 1 বাই ল্যামডাটা। ঠিক আছে, অথবা তুমি এটাকে এইরকম ভাবে লিখতে পারো 1 বাই ল্যামডা করলে নিউ বাই সি। তাহলে দেখো নিউ ল্যামডা স্পিড হয়, আর ওয়েভ নাম্বারটা 1 বাই ওয়েভ লেন্থ হয়, বা ফ্রিকোয়েন্সিকে স্পিড অফ লাইট দিয়ে ভাগ করে দিলে তুমি ওয়েভ নাম্বারটা পেয়ে যাচ্ছ। আচ্ছা, তাহলে আমি এই যে এনার্জিটাকে এইচ নিউ বলেছিলাম, সেই এইচ নিউটাকে তুমি
কিরকম ভাবে লিখতে পারো দেখো, আমি এটা লিখতে পারি যে এনার্জিটা এটা এইচ নিউ ছিল, যেটা এইচ সি বাই ল্যামডা, যেটা আবার তোমার এইচ সি নিউ বার। তার মানে এনার্জি বাড়লে ফ্রিকোয়েন্সি বা ওয়েভ নাম্বার বাড়বে, কিন্তু ওয়েভ লেন্থটা কমবে। ঠিক আছে? আর এখানে এইচটা বলা হয়নি, এইচটা হচ্ছে আমার প্লাঙ্ক কনস্ট্যান্ট। এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। তাহলে দেখো এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি ভীষণ ইম্পর্টেন্ট ইকুয়েশন, যে ইকুয়েশন থেকে তুমি ফ্রিকোয়েন্সি, ওয়েভ লেন্থ, ওয়েভ নাম্বার, এনার্জি, তাদের পারস্পরিক সম্পর্কটা তুমি বের করতে পারবে। তাহলে ফ্রিকোয়েন্সি জানলে সেখান থেকে তোমার ওয়েভ লেন্থ, ওয়েভ নাম্বার, এনার্জি ইত্যাদি বের করা, মানে যে কোনো একটা এনার্জি, ফ্রিকোয়েন্সি, ওয়েভ লেন্থ, ওয়েভ নাম্বার, এই চারটে প্যারামিটারের মধ্যে যে কোনো একটা জানলে তুমি সেখান থেকে বাকিগুলো সব বের করে নিতে পারবে। কারণ এই যে কতগুলো রিলেশন আছে, নিউ ইন্টু ল্যামডা সেটা হচ্ছে তোমার স্পিড অফ লাইট হয়ে যাবে, তারপরে তোমার 1/λ সেটা ওয়েভ নাম্বার হয়ে যাচ্ছে, ফ্রিকোয়েন্সি স্পিড অফ লাইট দিয়ে ভাগ করলে তুমি এনার্জিটাকে পাচ্ছ, আর এনার্জিটা ইটসেলফ হচ্ছে এইচ নিউ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এইচ সি নিউ বার হয়ে গেল। তাহলে এই রিলেশনটা অ্যাকচুয়ালি ভীষণ ইম্পর্টেন্ট তোমার নিউমেরিক্যাল প্রবলেম করার জন্য। দেখবে তোমাকে ফ্রিকোয়েন্সি বা ওয়েভ লেন্থ বা ওয়েভ নাম্বার বলে দিয়েছে, সেখান থেকে এনার্জি বের করতে বলেছে, কখনো এনার্জি বলে দিয়েছে ওয়েভ লেন্থ বের করতে বলেছে, কখনো ওয়েভ লেন্থ বলে দিচ্ছে ফ্রিকোয়েন্সি বের করতে বলেছে, কখনো তোমার ওয়েভ নাম্বার বলে দিচ্ছে, সেখান থেকে ফ্রিকোয়েন্সি, ওয়েভ লেন্থ বের করতে হবে, অ্যান্ড সো অন সো অন। এই রিলেশনটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, আজকে ক্লাসটা আমরা শেষ করব আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলে, সেটা হচ্ছে এই যে দেখো ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী যে তুমি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা দেখলে, যে রেডিয়েশনে না যে জিনিসটা কনস্ট্যান্ট সেটা হচ্ছে স্পিডটা, কিন্তু তার ফ্রিকোয়েন্সি বা ওয়েভ লেন্থ বা ওয়েভ নাম্বার যা খুশি হতে পারে। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি, ওয়েভ লেন্থ বা ওয়েভ নাম্বার যা খুশি হতে পারে মানে বেসিক্যালি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। এবারে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যদি ফ্রিকোয়েন্সি বা ওয়েভ লেন্থ বা ওয়েভ নাম্বার হয়, তাহলে এই পুরো জিনিসটাই কি আমার কাছে ইম্পর্টেন্ট, মানে সবটাই কি আমার ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, নাকি কিছু কিছু স্পেশাল রিজিয়ন ইম্পর্টেন্ট, সেটা একটুখানি বলে নেওয়া দরকার যে আমাদের কতগুলো স্পেশাল রিজিয়নই দরকার, যেটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম। তাহলে আমরা জাস্ট এই আজকের ক্লাসটাকে শেষ করব এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম দিয়ে কিছু কথাবার্তা বলে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম। আসলে আমরা যেটা করছি যে বিভিন্ন রকমের যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গুলো আছে, তাতে এনার্জি, ফ্রিকোয়েন্সি বা ওয়েভ নাম্বার বাঁ দিক থেকে ডান দিকে ধরে নাও তোমার ইনক্রিজ করছে, আর ওয়েভ লেন্থ ধরে নাও ডান দিক থেকে বাঁ দিকে ইনক্রিজ করছে, মানে বাঁ দিক থেকে ডান দিকে ওয়েভ লেন্থ ডিক্রিজ করছে। এবারে আমি এই টোটাল জায়গাটাকে কতগুলো ভাগে ভাগ করছি। মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে তোমার ইউভি ভিজিবল রিজিয়ন। এই ইউভি ভিজিবল রিজিয়ন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, ইউভি ভিজিবল রিজিয়ন যেটা মানে ভিজিবল রিজিয়ন, তার ওয়েভলেন্থটা ধরে নিতে হয় 400 থেকে এই 800 ন্যানোমিটার এরকম। এটা হচ্ছে ভিজিবল রিজিয়নটা, তোমরা জানো। আর ইউভি ভিজিবল রিজিয়ন যেটা, এই ইউভি ভিজিবল রিজিয়ন তার রেঞ্জটা একটু বেশি। কারণ একটা জিনিস দেখো যে ভিজিবল রিজিয়নে ওয়েভলেন্থ মানে শর্টেস্ট ওয়েভলেন্থ 400 ন্যানোমিটার, আর ইউভির এনার্জি বেশি, তার মানে ওয়েভলেন্থ আরো শর্ট। তাহলে ইউভি ভিজিবল রিজিয়নের ল্যামডাটাকে ধরে নেওয়া হয় মোটামুটি ভাবে 10 থেকে 1000 ন্যানোমিটার এরকম, অর্থাৎ 10 থেকে 1000 ইন্টু 10⁻⁻7 সেন্টিমিটার, এই অর্ডারে। ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার, আর 10⁻⁹ মিটার মানে 10⁻�৭ সেন্টিমিটার। কারণ মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে তোমাকে 100 দিয়ে গুণ করে দিতে হচ্ছে। এটা কত হচ্ছে? 10⁻⁶ থেকে 10⁻⁴ সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার ওয়েভলেন্থের রিজিয়নটা। তাহলে ইউভি ভিজিবল রিজিয়নের যে ওয়েভলেন্থের যে স্প্যানটা, সেটা হচ্ছে 10⁻⁶ থেকে 10⁻⁴ সেন্টিমিটার। আর ওয়েভ নাম্বার যেহেতু 1/, ওয়েভলেন্থ, তাহলে ইউভি ভিজিবল রিজিয়নের ওয়েভ নাম্বারের স্প্যানটা হচ্ছে 10⁻⁴ থেকে 10⁻⁶ সেন্টিমিটার ইনভার্স। তাহলে তুমি আইদার ওয়েভলেন্থ দিয়ে পুরোটাকে মনে রাখো, নাহলে ওয়েভ নাম্বার দিয়ে মনে রাখো, তাহলে তোমার পক্ষে মনে রাখার সুবিধা হবে। ধরো আমি ওয়েভ নাম্বার দিয়ে ব্যাপারটাকে মনে রাখার চেষ্টা করছি, তাহলে ইউভি ভিজিবল রিজিয়নের ওয়েভ নাম্বারের রেঞ্জটা কত? 10⁻⁴ থেকে 10⁶ সেন্টিমিটার ইনভার্স। আচ্ছা, বাকিগুলো এবারে তোমার পক্ষে মনে রাখার সুবিধা হবে। তাহলে এর থেকে বেশি এনার্জি হবে এক্স রে,
তার থেকেও বেশি এনার্জি হচ্ছে তোমার গামা রে। আচ্ছা, এক্স এর যে ওয়েভ নাম্বারটা সেটা হয় 10⁶ থেকে 10⁸ সেন্টিমিটার ইনভার্স। গামা রে তার রেঞ্জটা হয় হচ্ছে 10⁸ থেকে 10⁻10 সেন্টিমিটার ইনভার্স এরকম অর্ডারে। এর থেকে বেশি ওয়েভ নাম্বার যেগুলোকে কসমিক রে বলা হয়, যেটা আমাদের ক্ষেত্রে অত ইম্পর্টেন্ট না, কারণ ওই রিজিয়নটি নিয়ে আমরা কেমিস্ট্রির লোকেরা তেমন কোনো কাজকর্ম অ্যাটলিস্ট এখন করব না। আচ্ছা, এবার ইউভি ভিজিবলের পরেই যেটা এলো সেটা হচ্ছে ইনফ্রারেড বা আইআর, ইনফ্রারেড রিজিয়ন বা আইআর রিজিয়ন। আইআর রিজিয়নের ওয়েভ নাম্বারটা তোমার 10⁻10² থেকে 10⁴ সেন্টিমিটার ইনভার্স এই অর্ডারে। ইনফ্রারেডের পরে আসে তোমার মাইক্রোওয়েভ রিজিয়ন, যে মাইক্রোওয়েভ রিজিয়নের ওয়েভ নাম্বারটা হচ্ছে 1 থেকে 10² সেন্টিমিটার ইনভার্স। আর আরো কম এনার্জেটিক বা লং ওয়েভলেন্থের যে লাইট সেটা হচ্ছে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভের যে ওয়েভ নাম্বারটা মোটামুটি হবে 10⁻⁻⁴ থেকে 1 সেন্টিমিটার ইনভার্স। এটা হচ্ছে রেডিও ওয়েভের তোমার রিজিয়নটা। আচ্ছা, তুমি একটা সুন্দর এক্সাম্পল বলি। ধরো তুমি যে এফএম রেডিও যারা শোনো, এফএম রেডিওতে দেখবে, তুমি একটু খেয়াল করে দেখো যে এফএম এর যে ফ্রিকোয়েন্সি গুলো সেগুলো সব না তার রেডিও মিলছে 98.3 কি মেগাহার্জ। তার মানে ফ্রিকোয়েন্সি গুলো দেখবে তোমার মোটামুটি ভাবে 100 মেগাহার্জ এই অর্ডারে দেবে। 187 থেকে শুরু করে 110টা সেরকম রেঞ্জে রাখবে, মানে 90 থেকে 110 এরকম, মানে 100 মেগাহার্জের রেঞ্জে। তাহলে 100 মেগাহার্জ মানে কত? 100 ইন্টু 10⁶ হার্জ, হার্জ মানে সেকেন্ড ইনভার্স এইটা। তার মানে বেসিক্যালি 10⁸ সেকেন্ড ইনভার্স হলো। এবার ওয়েভ নাম্বার কত? ফ্রিকোয়েন্সিকে স্পিড দিয়ে ভাগ করতে হবে, তা 10⁸ তোমার সেকেন্ড ইনভার্স ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে কত হচ্ছে দেখো, 1/3 ইন্টু 10⁻⁻2 সেন্টিমিটার ইনভার্স হলো। দেখো খেয়াল করো, দেখো এই রিজিয়নের মধ্যে এটা পড়ছে, রেডিও ওয়েভ রিজিয়নের মধ্যে পড়ছে। মানে পরিষ্কার বুঝতে পারবে যে রেডিও ওয়েভ তারা কিন্তু এই 10⁻⁴ থেকে 1 সেন্টিমিটার এই অর্ডারের মধ্যে পড়ে। আচ্ছা আচ্ছা, এবার কথা হচ্ছে এই রিজিয়নগুলি নিয়ে আমি ইন্টারেস্টেড কেন? ইন্টারেস্টেড তার কারণটা হচ্ছে, তোমরা জানো যে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপকে এইচ দিয়ে ভাগ করলে তুমি একটা ফ্রিকোয়েন্সি পাবে, আর আরো যদি সি দিয়ে ভাগ করে দিই তাহলে নিউ বাই সি হয়ে গেল, সেটা তুমি ওয়েভ নাম্বার পাবে। তার মানে ডেল্টা ই কে এই সি দিয়ে ভাগ করলে তুমি বেসিক্যালি ওয়েভ নাম্বারটা পাবে। এবারে কোন একটা পার্টিকুলার মলিকুলে বিভিন্ন রকমের মোশন থাকে, তাহলে ইলেকট্রনিক মোশন থাকে, ইলেকট্রনিক মোশন আবার ভ্যালেন্স ইলেকট্রনিক মোশন হতে পারে, কোর ইলেকট্রনিক মোশন হতে পারে, তোমার ভাইব্রেশনাল মোশন হতে পারে, তোমার রোটেশনাল মোশন থাকতে পারে, তারপরে তোমার হচ্ছে নিউক্লিয়াসের স্পিন, তার বিভিন্ন রকমের মোশন থাকতে পারে। তারপরে তুমি রেডিও অ্যাক্টিভিটির ক্ষেত্রে তুমি দেখবে যে যখন কোনো একটা মানে স্পন্টেনিয়াস ডিসইন্টিগ্রেশন হচ্ছে, তখন নিউক্লিয়াসটা প্রথমে যেটা তৈরি হলো সেটা তোমার একটা এক্সাইটেড স্টেটে তৈরি হলো। সেই এক্সাইটেড স্টেট থেকে যখন সে গ্রাউন্ড স্টেটে নামছে, সে একটা রেডিয়েশন ছাড়ছে, মানে দুটো নিউক্লিয়াস স্টেট, তাদের যে এনার্জি গ্যাপটা, হ্যাঁ, সেটার সঙ্গে গামারে অ্যাসোসিয়েটেড। এবার কথাটা হচ্ছে যে এই প্রত্যেকটা রিজিয়ন না কোনো না কোনো মোশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড। যেমন ধরো তুমি যদি দুটো ইলেকট্রনিক লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা দেখো, এবং ইলেকট্রনিক এনার্জি লেভেলগুলো ভ্যালেন্স ইলেকট্রন হতে হবে, মানে পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রনগুলোকে বলে ভ্যালেন্স ইলেকট্রন। দুটো ভ্যালেন্স ইলেকট্রনের এনার্জি যে গ্যাপ, তাকে যদি এই সি দিয়ে ভাগ করে দাও, তাহলে যে ওয়েভ নাম্বারটা পাবে সেটা হচ্ছে ইউভি ভিজিবল রিজিয়নে। আচ্ছা, এবারে এই এনার্জি গ্যাপটা ইলেকট্রনিক এনার্জি গ্যাপ, কিন্তু ইলেকট্রন যদি কোর ইলেকট্রন হয়, অর্থাৎ নিউক্লিয়াসের কাছের ইলেকট্রন গুলো হয়, তাকে যদি এইচ সি দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবে হচ্ছে এক্স রে। আর দুটো নিউক্লিয়ার স্টেট, তাদের যে এনার্জি গ্যাপটাকে এইচ সি দিয়ে ভাগ করে তুমি যে ফ্রিকোয়েন্সি পাবে সেটা গামা রে রিজিয়নে পড়বে। মলিকুল ভাইব্রেট করে, দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপকে এইচ সি দিয়ে ভাগ করলে যেটা পাবে তুমি, সেটা ইনফ্রারেড রিজিয়নের মধ্যে পড়বে। মলিকুল রোটেট করতে পারে, দুটো রোটেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটাকে এইচ সি দিয়ে ভাগ করলে তুমি যে ফ্রিকোয়েন্সিটা পাবে সেটা তোমার এর মধ্যে পড়বে, তোমার মাইক্রোওয়েভ রিজিয়নের মধ্যে পড়বে। আর ইলেকট্রন এবং নিউক্লিয়াসের যে স্পিন হয়, সেই ইলেকট্রন বা নিউক্লিয়াসের যে স্পিন হয়, সেই দুটো স্পিন স্টেটের মধ্যে এনার্জি গ্যাপটাকে এইচ সি দিয়ে ভাগ করলে যেটা পাবে সেটা তোমার রেডিও ওয়েভের মধ্যে পড়বে। এবং এর জন্য বিভিন্ন রকম স্পেকট্রোস্কোপি দেখতে পাওয়া যায়। ধরো এই ইউভি ভিজিবল রিজিয়নে তুমি ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি দেখতে পাবে,
ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি তুমি দেখতে পাবে, ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি দেখতে পাবে। ওই জন্য ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিকে অনেক সময় ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি বলা হয়। এক্স রে রিজিয়নে তুমি এক্স রে ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি দেখতে পাবে। এক্স রে ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি দেখতে পাবে, এবং এখানে তুমি দেখবে ওই একটা ক্রিস্টালের স্ট্রাকচার বা এক্স রে ডিফ্রাকশন যেভাবে স্টাডি করতে হয় সেটা তোমার এই রিজিয়নের মধ্যে পড়ে। আচ্ছা, মস বাওয়ার স্পেকট্রোস্কোপি বলে একটা ইম্পর্টেন্ট স্পেকট্রোস্কোপি আছে। মস বাওয়ার স্পেকট্রোস্কোপিটা গামা রে রিজিয়নের মধ্যে ঘটে। আচ্ছা, ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি, ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপিটা হচ্ছে তোমার ইনফ্রারেড রিজিয়নের মধ্যে পড়বে। রোটেশনাল স্পেকট্রোস্কোপি তোমার মাইক্রোওয়েভ রিজিয়নের মধ্যে পড়বে। আর এনএমআর যেটাকে বলা হয় নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, আর ইলেকট্রন স্পিন রেজোনেন্স বা ইলেকট্রন প্যারাম্যাগনেটিক রেজোনেন্স ইপিআর। তাহলে এনএমআর, ইপিআর বা অনেক সময় তুমি এটাকে বলে ইলেকট্রন স্পিন রেজোনেন্স বলতে পারো, ইএসআর, মানে ইলেকট্রন প্যারাম্যাগনেটিক রেজোনেন্স, ইলেকট্রন স্পিন রেজোনেন্স, এনএমআর, এইগুলো সব হচ্ছে তোমার রেডিও রিজিয়নের মধ্যে পড়বে। তাহলে এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের বেশ কিছু কিছু রিজিয়ন হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট। পরে তুমি যখন আরো আরো সব পড়বে, স্পেকট্রোস্কোপি পড়তে চাইবে, সেটা অ্যাটমিক বা মলিকুলার স্পেকট্রোস্কোপি হতে পারে, বা আরো অনেক কিছু তোমাকে পড়তে হবে ইনঅর্গানিক, অর্গানিক এবং ফিজিক্যাল কেমিস্ট্রিতে মলিকুলার স্ট্রাকচার বা এটা ডিটারমিনেশনের জন্য এই স্পেকট্রোস্কোপি গুলো খুব ইম্পর্টেন্ট। তাতে আমি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের আমি সমস্ত মানে 0 থেকে ইনফিনিটি তোমার ফ্রিকোয়েন্সি হতে পারে বা ওয়েভ নাম্বার হতে পারে, ওয়েভ লেন্থ হতে পারে, আমি সেগুলোকে ভাববো না। আমি কতগুলো স্পেসিফিক রিজিয়ন ভাববো, যে রিজিয়ন গুলো হচ্ছে আমার ভবিষ্যতে দেখবে তোমার কোন একটা স্পেকট্রোস্কোপির সাথে অ্যাসোসিয়েটেড, সেইখান থেকে তুমি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম পেলে, যে স্পেকট্রামটা আমি মোটামুটি ভাবে একটা সামারাইজ করে দেওয়ার চেষ্টা করলাম। তাহলে কি হলো এখন? তাহলে আমি যেটা বললাম সেটাকে আরেকবার একটুখানি প্রথম থেকে বলে নেওয়া যাক। সেটা হচ্ছে যে নেচার অফ লাইট, এটা আমাদের বুঝতে হচ্ছে। আমরা স্টার্ট করেছিলাম নিউটনের কর্পাসকোলার থিওরি দিয়ে, তার কিছু মেরিটস ডিমেরিটস আছে। তারপর চলে গেল তোমার হাইগেন, ফ্রেসনেল এবং ইয়াং, তাদের যে লাইট মানে লাইট একটা ওয়েভ আর কি, যে ওয়েভ থিওরি, সেটা আমরা বলেছি। সেখানেও প্রচুর লিমিটেশন আছে, সেটা আমরা বলেছি। তারপর ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল থিওরি যেটা এলো সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল থিওরি, কিন্তু তারও কিছু ডিফেক্টস আছে। সে ফটো ইলেকট্রিক এফেক্টকে এক্সপ্লেন করতে পারে না, সে কম্পটন এফেক্টকে এক্সপ্লেন করতে পারে না, কিন্তু বাকি সবকিছুই মোরাললেস ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারা যায়। বা লাইটকে তুমি যদি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পাবো, তাহলে কিন্তু মোরাললেস সবকিছু এক্সপ্লেন করতে পারা যায়। আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই যে, ঠিক আছে, আমরা পরে ফটো ইলেকট্রিক এফেক্ট পড়বো বা কম্পটন এফেক্ট পড়বো। এই ফটো ইলেকট্রিক এবং কম্পটন এফেক্ট থেকে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস, যেটাকে বলা হচ্ছে ফোটনস ইজ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু এইচ নিউ অ্যান্ড এ মোমেন্টাম পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা। তো এই অ্যাডিশনাল ইনফরমেশনটা আমি ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরির মধ্যে ঢুকিয়ে দিলাম। তাহলে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক মধ্যে যদি ঢুকিয়ে দিই, তাহলে এটা হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি লাইটের নেচারটা পরিষ্কার বুঝতে পারা গেল, যেখানে ই ইকুয়াল টু তুমি এইচ নিউ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এই ধরনের তুমি পাচ্ছ, ল্যামডার মধ্যে সম্পর্ক তুমি পেয়ে যাচ্ছ, ওয়েভ লেন্থ, ওয়েভ নাম্বার, তাদের মধ্যে সম্পর্ক পেয়ে, সম্পর্কগুলো তুমি একটুখানি ভালো করে রাখবে। সেখান থেকে তোমাকে নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে। আমি যেটা করলাম যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা আমি ব্রিফলি বলে দেওয়ার চেষ্টা করলাম। তার ওয়েভ নাম্বারের রেঞ্জ গুলোকে বলেছি। ওয়েভ নাম্বারের রেঞ্জ জানলে তুমি সেখান থেকে ওয়েভ লেন্থের রেঞ্জ পেয়ে যাবে, তুমি তার ফ্রিকোয়েন্সির রেঞ্জ পেয়ে যাবে, তুমি তার এনার্জি রেঞ্জ পেয়ে যাবে। ওয়েভ নাম্বার বা ওয়েভ লেন্থ এর টার্মসে মনে রাখাটা সহজ, সেই জন্য আমি এইরকম ভাবে লিখেছি। দেখো পরিষ্কার, এটা শুধু 10⁻⁻⁴ থেকে 1, কারণ আসলে এই এনএমআর আর ইএসআর ইপিআর এদের এনার্জি স্কেল আলাদা হয়। ইএসআর আর ইপিআর এরা ঘটে 10⁻² থেকে 1 সেন্টিমিটার ইনভার্স এখানে, আর এনএমআর ঘটে 10⁻⁴ থেকে 10⁻² সেন্টিমিটার ইনভার্স এখানে। তারপরে দেখো 100 গুণ করে বেড়ে গেছে, মাইক্রোওয়েভ 100 গুণ বেড়ে গেল, ইনফ্রারেড 100 গুণ, ইউভি ভিজিবল 100 গুণ বেড়ে গেল, এক্স রে 100 গুণ বেড়ে গেল, গামার 100 গুণ বেড়ে গেল। তাহলে তোমার মনে রাখা তোমার সুবিধা থাকবে, এবং কোন রিজিয়নটা কেন ইম্পর্টেন্ট সেটা আমরা জাস্ট আলোচনা করেছি। তাহলে এর উপরে বেস করে আমরা নেক্সট একটা ক্লাসে কিছু নিউমেরিক্যাল প্রবলেমস করে দেবো। এমনি অলরেডি বোর্ড থিওরি যে নিউমেরিক্যাল প্রবলেমস করেছিলাম সেখানে এই ধরনের দুই একটা প্রবলেম অলরেডি করে দেওয়া হয়েছে। স্টিল আমরা আরেকটা ক্লাস নেব যেখানে তোমার এই ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমরা করব। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখছি। হ্যাঁ, আমাদের ইমিডিয়েটলি তাহলে যে জায়গাটা চলে এলো, যে এরপরেই এই ফটো ইলেকট্রিক এফেক্ট পার্টটা একটুখানি বলে দেওয়া দরকার। কারণ ফটো ইলেকট্রিক এফেক্টে এই ফেনোমেননটা যেটা বেসিক্যালি হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস এমিশন অফ ইলেকট্রন
যখন একটা সুইটেবল ফ্রিকোয়েন্সি লাইট একটা ক্লিন মেটালিক সারফেসে পড়ছে, এই যে ফটো ইলেকট্রিক এফেক্টটা, সেই ফটো ইলেকট্রিক এফেক্টটা সেটা কেন ক্লাসিক্যাল ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারা যায়নি, সেটাকে আইনস্টাইন কিরকম ভাবে এক্সপ্লেন করলেন সেটা আমার জানতে হবে। তাহলে তুমি জাস্ট বেসিক্যালি লাইট যেটা অ্যাকচুয়ালি তোমার ওয়েভ, তার যে কর্পাসকুলার ক্যারেক্টারটা তুমি বুঝতে পারছো। তাহলে লাইটের যখন কর্পাসকুলার ক্যারেক্টার চলে এলো, তুমি এইখান থেকে আলটিমেটলি যেটা আসবে যে লাইট কিছু কিছু এক্সপেরিমেন্টে সে ওয়েভের মতো বিহেভ করবে, কিছু কিছু এক্সপেরিমেন্টে সে পার্টিকেলের মতো বিহেভ করবে, যেমন ফটো ইলেকট্রিক কোয়ান্টাম এফেক্টে লাইট পার্টিকেলের মতো বিহেভ করে, ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন সেখানে লাইট ওয়েভের মতো বিহেভ করে। তাহলে একই আলো যে কখনো ওয়েভ কখনো পার্টিকেল, সেখান থেকে আলোর যে ডুয়েল নেচারটা, যে দ্বৈত সত্তাটা আছে, সেটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট দিন আমরা এখান থেকে আবার কন্টিনিউ করবো। ঠিক আছে, থ্যাংক ইউ।